আয়তলেখ করতে গেলে প্রথমে আমাকে শ্রেণীব্যক্তি থেকে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে এবং গণসংখ্যাটা এখানে তুলে ধরতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সারণীটা আছে এই সারণী থেকে আমরা শ্রেণীব্যক্তিগুলো ক্রমান্বয়ে লিখলাম। যেমন এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60 আমরা ক্রমান্বয়ে সাজিয়ে লিখলাম। আর গণসংখ্যার উপরে আমরা গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে সাজিয়ে লিখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীব্যক্তি থেকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বের করতে হবে। শ্রেণীব্যক্তি থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করার জন্য এই শ্রেণীব্যক্তিতে আমরা প্রথমে যে সংখ্যাটা দেখতেছি অর্থাৎ নিম্ন সীমা, এইখান থেকে আমরা 0.5 মাইনাস করব। 0.5 মাইনাস যদি করি তাহলে এটা হয় যে এর আগের সংখ্যা 0.5, তাহলে এর 31-এর আগের সংখ্যা হচ্ছে কত? 30, তাহলে 0.5। আর এর পরবর্তী সংখ্যার সাথে আমি 0.5 প্লাস করব, তাহলে এটা হচ্ছে কত? 40। যদি 0.5 প্লাস করি যেটা আছে সেটা থাকবে, সেটা দশমিক কত হবে? 5। একইভাবে আমরা প্রত্যেকটা নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস করব এবং এই যেটা উচ্চ সীমা আছে এটার সাথে আমরা 0.5 প্লাস করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা 41, তাহলে এটা হবে কত? এর আগের সংখ্যা হচ্ছে 40.5, আর এটা হচ্ছে 0.5 প্লাস করলে যেটা আছে সেটা 0.5। তাহলে এরপরে দেখা যাচ্ছে এটা নিম্ন সীমা, তাহলে এর আগের সংখ্যা হচ্ছে 50.5, আর এটা হবে যেটা আছে সেটা 0.5। এই যে এরপরে নিম্ন সীমা, এই নিম্ন সীমাটা হচ্ছে এর আগের সংখ্যা 0.5, তাহলে এটা কত? 60.5। তারপরে এটা হচ্ছে 0.5 প্লাস করলে কত হবে? 70.5। আর এখান থেকে 0.5 মাইনাস করলে হবে 70 অর্থাৎ এর পূর্বের সংখ্যা 0.5, তাহলে এটা 0.5 প্লাস করলে কত হবে? 80.5। এক কথায় আমাকে মনে রাখতে হবে শ্রেণীব্যক্তি থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি বের করতে যাই, আমরা এই যে নিম্ন সীমা আছে অর্থাৎ নিম্ন সীমার সাথে আমরা এই যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা, এই নিম্ন সীমার সাথে আমরা 0.5 এটা কি করব? মাইনাস করব। আর উচ্চ সীমার ক্ষেত্রে আমরা 0.5 এটা কি করব? প্লাস করব। এই কথাটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এই যে 0.5টা যদি আমি মাইনাস করি, তাহলে যেমন 31 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে এটা হবে 30.5, অর্থাৎ এর আগের সংখ্যা অর্থাৎ 31-এর আগের সংখ্যা কত? 30, তাহলে এটা হবে 30.5। আর এটার সাথে যদি আমি 0.5 প্লাস করি অর্থাৎ এটার সাথে 0.5 প্লাস করলে কিন্তু কত হবে? 40, যেটা আছে সেটা 0.5। তাহলে এটার সাথে যদি আমরা করি 41 থেকে যদি আমরা 0.5 মাইনাস করি তাহলে এটা হবে কি? 40.5, আর এটার সাথে 0.5 প্লাস করলে 50.5। আমি বারবার এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা অনেক সময় 0.5 মাইনাসটা কীভাবে করবো সেটাও ভুলে যাই। সেক্ষেত্রে যদি আমরা যদি ভুল করি আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি। যেমন এই দেখি যে 31 মাইনাস 0.5 তাহলে কত হয়? 30.5। এখন আমাদের আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের প্রয়োজন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। তাহলে আমি এখন আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে একটা কাজ করতে হবে, এখানে ভূমি অক্ষ বরাবর একটা রেখা অঙ্কন করতে হবে। আমি যদিও বা কলম দিয়ে করতেছি, এই কাজটা আমাদের পরীক্ষায় কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে, একটু স্পষ্টভাবে দেখতে পারি সেজন্য আমি কলম দিয়ে অঙ্কন করতেছি। তাহলে আমি প্রথমে একটা ভূমি অক্ষ বরাবর রেখা অঙ্কন করলাম, আর এদিকে আমি লম্ব অক্ষ বরাবর একটা রেখা অঙ্কন করলাম। তাহলে আমরা দুইটা রেখা পেলাম, এটাকে আমরা এক্স অক্ষ বলবো আর এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখব। তাহলে নিচের দিকে একটা প্রাইম চিহ্ন দিব, আর এটা নিচের দিকে আমরা লিখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। বিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর লম্ব অক্ষ বরাবর আমরা লিখব গণসংখ্যা। আচ্ছা, এখানে যেহেতু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 1 থেকে শুরু হয় না, সেক্ষেত্রে আমরা কী করব? প্রথম 5 ঘরটা আড়াআড়িভাবে কেটে দিব। তাহলে প্রথম 5 ঘর আমি আড়াআড়িভাবে কেটে দিলাম। এরপরে আমরা এখানে শ্রেণী ব্যবধান আছে 10, সেক্ষেত্রে আমাকে একটু খেয়াল করতে হবে ভূমি অক্ষ বরাবর যদি আমি এই ঘর যদি 10টা ঘর নিয়ে ফেলি প্রতিবারে, তাহলে আমার এখানে জায়গাটা কিন্তু সংকলন হবে না। সেক্ষেত্রে আমাকে এই 5টা ঘরের মধ্যে কিন্তু আমাকে 10 ব্যবধানটা লিখতে হবে। তাহলে 5টা ঘরের মধ্যে যদি আমি 10 ব্যবধান লিখি তাহলে এখানে প্রতি একটা ঘরকে আমাকে 2 একক করে ধরতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যেমন এই এক ঘর, এই 2, 4, 6, 8, 10। তাহলে আমি শুরুতে এখানে 30.5 লিখতেছি, 30.5।
তাহলে 30.5 লিখার পরে 5 ঘর পরে কি আমি লিখতেছি 40.5, 40.5। তার মানে হচ্ছে আমরা প্রতি এক ঘরকে কত একক করে ধরলাম, 2 একক করে। এই যে 30.5, এখানে 2 2 করে হিসাব করলে এখানে এসে 40.5 হবে। এরপরে 5 ঘরে গিয়ে আমি লিখলাম কত 50.5। এরপরে 5 ঘরে, কারণ আমরা এখানে এক ঘরকে 2 একক ধরলে 5 ঘর মানে হচ্ছে 10। তারপরে 60.5, আর এখানে হবে 70.5, আর 5 ঘর পরে হবে 80.5। আচ্ছা, এখন আমরা লম্ব অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরলাম। তাহলে লম্ব অক্ষ বরাবর এখানে গণসংখ্যা দেখা যাচ্ছে সর্বোচ্চ কত আছে 12। তাহলে এখানে আমরা চাইলে কিন্তু প্রতি এক ঘরকে একক তথ্য ধরলে হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে এই 5টা করে গিয়ে 5 লিখলাম, 10টা করে গিয়ে আমি 10 লিখলাম, 15টা করে গিয়ে 15। এর বেশি লেখার দরকার নয়, কারণ এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 12। এখন আমি এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখতে পাচ্ছি 30.5 থেকে 40.5, এই 30.5 থেকে 40.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 5। তাহলে 30.5 থেকে 40.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 5। আমি 5 ঘর পর্যন্ত এখানে রেখাটা তুললাম। তাহলে এই যে আমরা একটা রেখা পেয়ে গেলাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা 40.5 থেকে 50.5, এর মধ্যে গণসংখ্যা কত 8। তাহলে আমরা 8 ঘর পর্যন্ত তুলব। তাহলে এখানে 5, 6, 7, 8, এই 8 ঘর পর্যন্ত তুললাম। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি 50.5 থেকে 60.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা 12 পর্যন্ত তুলব। এখানে হচ্ছে 10, 10, 11, 12, যে 60.5 পর্যন্ত 12। এরপরে হচ্ছে 9, তাহলে আমরা 9 ঘর পর্যন্ত তুলব। এরপরে 70.5 থেকে 80.5-এর মধ্যে আমরা 6 ঘর তুলব। কিন্তু আমরা একটা আয়তলেখ পেয়ে গেলাম। এখন আমরা এই জিনিসটাকে একটু পেন্সিল দিয়ে আমরা একটু ক্লিয়ার করে দিব। এই যে দেখা যায় মতো করে একটু অঙ্কন করব পেন্সিল দিয়ে। এরপর চাইলে আমরা একটু সংক্ষিপ্ত করে বর্ণনা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই যে আমি এখানে ঘর দেখা যাচ্ছে 5টা, কিন্তু ব্যবধান আছে 10। তাহলে আমাকে একটু কষ্ট করে বর্ণনায় লিখে দিতে হবে এটা। তাহলে আমরা লিখব চিত্রে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর এটা কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে প্রতি এক ঘরকে আমরা 2 একক করে ধরছি। তাহলে 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ধরছি কি গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি এক ঘরকে আমরা এখানে কিন্তু আমরা 1 একক করে ধরছি। প্রতি এক ঘরকে 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার, সারণী থেকে আমরা শ্রেণীব্যক্তিটা লিখব এবং গণসংখ্যাটা লিখব। এই শ্রেণীব্যক্তি থেকে আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। তো